স্নেহের ছাত্রছাত্রীরা, ক্লাস 11-এর পরের এপিসোডে, থার্ড এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। এই এপিসোডে আমরা থার্ড চ্যাপ্টারটা শুরু করছি, যেটা হচ্ছে জীব জগতের শ্রেণীবিন্যাস। ইংলিশে হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম। তাহলে আমরা যেটা এখন শুরু করছি সেটা হচ্ছে জীব জগতের শ্রেণীবিন্যাস। এটা বেশ বড় চ্যাপ্টার। ইংলিশে হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম। এখান থেকে মেনলি আমি প্রথম দিনই বলেছিলাম 3 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, বেশিরভাগ শর্ট কোয়েশ্চেন। চ্যাপ্টারটা বিশাল বড়, শুধুমাত্র যেটুকু উচ্চ মাধ্যমিকে লাগবে আমি এই চ্যাপ্টার থেকে সেটুকুই পড়ে দেবো, কারণ প্রচুর ইনফরমেশন। আর আমি বলে দেবো কোন জায়গাগুলো নিট বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জাস্ট ইনফরমেটিভ চ্যাপ্টার, অর্থাৎ এখানে সেই অর্থে বোঝার থেকেও এখানে ট্যাক্সোনমি রিলেটেড যেহেতু চ্যাপ্টার, তাই মুখস্থ করার ব্যাপারটা এই চ্যাপ্টারটায় আছে। দেখে নাও, এই যে মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই জিনিসগুলো তোমরা ক্লাস 9-এ শুনেছিলে। এবারে আমি যেটা একবারে আবার গ্রাসরুট লেভেল থেকে শুরু করব, যে এই যে ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম, এই ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের দরকারটা কি। এই ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের যদি প্রয়োজনীয়তা আমরা বলি, তাহলে আমরা সেটা আগের চ্যাপ্টারে একটু অনুধাবন করেছি। কি বলেছি, শ্রেণীবিন্যাস কেন প্রয়োজনীয়? না, একটা জীব সম্বন্ধে সম্যক ধারণা লাভ করতে গেলে আমাদের এই ক্লাসিফিকেশনের দরকার হয়। এবং আমরা জানি যে ট্যাক্সোনমির মূল উপাদান যেহেতু শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন, নামকরণ বা নোমেনক্লেচার এবং গোষ্ঠীভুক্তকরণ বা শ্রেণীবিন্যাস, তাই শ্রেণীবিন্যাসকরণে যেতে গেলে তাকে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে বা শনাক্তকরণ করতে হবে, এবং তারপরে সেটা নোমেনক্লেচারের মাধ্যমে সেটা কোন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হবে সেইটা পর্যবেক্ষণ করতে হবে। তারপরে আমরা নির্দিষ্ট শ্রেণীবিন্যাস, আমরা আগের চ্যাপ্টারটি পড়ে এসেছি ক্যারোলাস লিনিয়াস অনুযায়ী, বা আমরা দেখেছি কৃত্রিম শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস এবং জাতিজনিগত শ্রেণীবিন্যাস। সেটা সেই বেন্থাম অ্যান্ড হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস হোক, বা ক্যারোলাস লিনিয়াসের কৃত্রিম শ্রেণীবিন্যাস হোক, অথবা আমাদের অতি পরিচিত পার্কার হ্যাসওয়েল বা আইচলার বা অ্যাংলারের জাতিজনিগত শ্রেণীবিন্যাস হোক। মোট কথা, এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা কোনো জীব সম্বন্ধে বা জীবকুল সম্বন্ধে সাধারণ জ্ঞান লাভ করতে পারি, অর্থাৎ তার একটা সম্যক বাহ্যিক ধারণা আমরা পেতে পারি। তাহলে এই যে ধরো এই সাধারণ জ্ঞান লাভ, দেখবে বিভিন্ন জীবজগতের মধ্যে, মানে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, ছত্রাক বা শৈবাল, এদের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে, তাদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। যেমনভাবে লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই টই পাওয়া যায়, আমরা জানি। আমি আগের দিনে এই প্রসঙ্গে বলেছিলাম, ক্যারাম বোর্ডের উদাহরণ দিয়েছিলাম বা অন্যান্য জিনিসপত্রের উদাহরণ দিয়েছিলাম। এক্ষেত্রে যেটা, যে এই যে ধরো লাইব্রেরিতে বিভিন্ন সেক্টর, কোথাও ধরো সাহিত্য, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, কোথাও ধরো সায়েন্স, কোথাও ধরো জার্নাল, এই যে বিভিন্ন ধরনের ভাগ করা বা সেগ্রিগেট করা, এই ব্যাপারটা কিন্তু আমরা এই ট্যাক্সোনমির অনুপাতেও দেখতে পাই। অর্থাৎ শ্রেণীবিন্যাসকরণ এইভাবেই করা হয়। যেরকমভাবে জীবজগৎকে শ্রেণীবিন্যাস করা হয়, সেটা অবশ্যই আমাদের পাঠাগারে যে বই রাখা বা লাইব্রেরিতে বই সাজানোর ক্ষেত্রে তুলনা করা যেতে পারে। তারপরেই আসছে কি না, শনাক্তকরণ। অর্থাৎ সাধারণভাবে জ্ঞান লাভ করা, সেটা কি হাতি না ঘোড়া না ব্যাঙ নাকি গাছ, এইটা ধারণা লাভ করার পরেই আমরা তারপরেই যেটা চলে আসি, সেটা কি না, শনাক্তকরণ, আইডেন্টিফাই করা, তাকে কার মধ্যে ঢোকাবো, কার মধ্যে অন্তর্ভুক্ত করা। সুতরাং শনাক্তকরণ ব্যাপারটা হচ্ছে আইডেন্টিফিকেশন, অর্থাৎ জীবকে শনাক্ত করতেই হবে। এবং যদি না শ্রেণীবিন্যাস করি, তবে আমি শনাক্তকরণ করেও আমার কোনো লাভ নেই কিন্তু। এবং তারপরে সিস্টেমেটিক্সের সাহায্যে আমরা জানি পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যকে কম্পেয়ার করতে পারি। এই যে একটু আগে তোমাদের বললাম না, যে মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এদের মধ্যে আমরা সাধারণভাবে কি করব, কম্পেয়ার করব। অর্থাৎ সাধারণভাবে এই কম্পেয়ার করার রেসপেক্টেই কিন্তু আমরা উল্লেখ করতে পারি যে কিভাবে বিভিন্ন জীবগুলিকে একটার সাথে একটা কিসের ভিত্তিতে, আমি তাও বলেছিলাম। ধরো কারোর ক্ষেত্রে হয়তো বলতে পারি আমি যে পুষ্টির ভিত্তিতে, বা অন দ্য বেসিস অফ নিউট্রিশন, অন দ্য বেসিস অফ দেয়ার হ্যাবিট্যাট, মানে বাসস্থানের ভিত্তিতে, তাদের আকার আকৃতি, বা সর্বোপরি বায়োলজিক্যাল সায়েন্সে আমরা দেখব যে নিউক্লিয়াস, প্রোক্যারিওটিক নিউক্লিয়াস না ইউক্যারিওটিক নিউক্লিয়াস, তার রেসপেক্টে এবং এভলিউশনারি স্ট্র্যাটেজি অনুযায়ী তারা কতটা ডেভেলপ, তার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে। এ প্রসঙ্গে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য আমাদের অতি অবশ্যই বরেণ্য বিজ্ঞানী
যার নাম তোমরা আগেও পড়ে এসছো, R.H. Whittaker। এই R.H. Whittaker প্রথম 5 কিংডম ক্লাসিফিকেশন প্রবর্তন করে বা পঞ্চরাজ্যের কাঠামো গঠন করে। এই যে Whittaker বা R.H. Whittaker-এর যে সমগ্র জীবজগৎকে যে 5টা ভাগে ভাগ করা, সেই 5টা ভাগে ভাগ করাগুলো একটা বেলুনের স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখাতে পারি, বা একবারে তলার দিকে ধাপে ধাপে কীভাবে উনি লোয়ার অর্গানিজম থেকে হায়ার অর্গানিজম অর্থাৎ নিম্নতর জীব থেকে কি করে উচ্চতর জীবে বিবর্তন ঘটছে সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে সমর্থ হয়েছিলেন। দেখো R.H. Whittaker কি করেছিলেন, একবারে তলার দিকে, তোমরা এই ছবিটা বইতে পাবে, ক্লাস 9-এর বইতেও ছিল, মনেরা বলে উল্লেখ করেছে। আমি আরও কাছাকাছি ব্যাপারটাকে ফোকাস করছি যাতে তোমরা দেখতে পাও। দেখো তোমাদের দেখতে আরও সুবিধা হবে। এটা দেখো মনেরা হচ্ছে একবারে তলার দিকে রাখা আছে। ঠিক তার ওপরের দিকে দেখো লেখা আছে প্রোটিস্টার ওপরে দেখো 3টে মাথা, একটায় লেখা আছে প্ল্যান্টি, একটা লেখা আছে মাঝখানেরটা কিন্তু ফাঙ্গাস বা ছত্রাক, এবং অপর দিকে আছে প্রাণী বা অ্যানিমেলিয়া। এখানে আমি পরপর কিন্তু সাজিয়ে দিয়েছি, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখানে দেখো এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন, এটার ক্ষেত্রে মনেরা হচ্ছে একেবারে তলার দিকে। তোমরা ক্লাস 10-এ এই মোনো শব্দটার সাথে অতীব পরিচিত। মোনো কথাটার মানে হচ্ছে এক, অর্থাৎ ওয়ান, সিঙ্গল। তারপরেই দেখো প্রোটিস্টা কি স্যার 2? না, প্রোটিস্টাও এক, কিন্তু কি এক এটা তো বললাম না। আসলে এক হচ্ছে এক কোষী, ইউনিসেলুলার, কিন্তু they are differ from each other, means monera and protista differ from each other on the basis of their nucleus type, অর্থাৎ নিউক্লিয়াসের প্রকৃতির উপর ভিত্তি করে কিন্তু তাদের দুজনের মধ্যে পার্থক্য রচনা করা যেতে পারে। মনেরার ক্ষেত্রে আমরা দেখব প্রোক্যারিওটিক নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত, কিন্তু প্রোটিস্টার ক্ষেত্রে দেখব ইউক্যারিওটিক নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ আদর্শ নিউক্লিয়াস যুক্ত। সুতরাং বোঝাই গেল এটাও এক কোষী, এটাও এক কোষী, দুটো ইউনিসেলুলার হলেও এর থেকে এ কিন্তু আরও হায়ার অর্গানিজমের দিকে অবস্থান করছে, আরও ডেভেলপড অর্গানিজম হিসাবে পরিচিত হচ্ছে। আর তারপরে দেখো ওপর দিকে প্ল্যান্টি আর এই দিকে অ্যানিমেলিয়া, অর্থাৎ উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। আর তাদের মাঝখানে কি আছে? তাদের মাঝখানে আছে হচ্ছে ছত্রাক। যেহেতু ইন্টারমিডিয়েট ইন বিটুইন প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া, সুতরাং আমরা এখানে বলতেই পারি ছত্রাকের মধ্যে কিছু উদ্ভিদেরও বৈশিষ্ট্য পাওয়া যাবে, আবার কিছু প্রাণীরও বৈশিষ্ট্য পাওয়া যায়, এবং এটা প্রকৃতপক্ষেই সত্য। আমি এক্ষুনি প্রমাণ করে দেখিয়ে দেবো। মনেরার পরে যে প্রোটিস্টা আছে, এই প্রোটিস্টা কিন্তু ইউক্যারিওটিক নিউক্লিয়াসভুক্ত, কিন্তু এক কোষী, এবং নিউক্লিয়াসের পার্থক্যের ভিত্তিতে একে ইজিলি আলাদা করা যেতে পারে। শুধু নিউক্লিয়াস না, কোষ প্রাচীরের ক্ষেত্রেও পার্থক্য আছে। মনেরার ক্লাসিক এক্সাম্পল দেখো, এদিকে আছে ব্যাকটেরিয়ার ছবি এঁকে দিয়েছি আমি। এই যে ব্যাকটেরিয়ার ছবিটা মনেরার আন্ডার আছে, মোনো মানে এক, সিঙ্গেল, ইউনিসেলুলার, তার মধ্যে এই দেখো এখানে যদি আমি আরও কাছাকাছি নিয়ে যাই, এখানে গোল যে নীল রঙের আছে, এটা তোমরা লেবেলিং করে রাখবে এঁকে অবশ্যই, যে এটাকে কি বলা হয় না, সার্কুলার ডিএনএ বা চক্রাকার ডিএনএ। আর এরকম দেখো সুতোর মতো লাল বর্ণের যেটা দেখানো আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলে নিউক্লিয়েট। প্রোক্যারিওটিক কোষভুক্ত যে সকল জীব থাকে তাদের ক্ষেত্রে নিউক্লিয়েট বা প্রাচীনতম ডিএনএ পাওয়া যায়। এটি আমাদের ডিএনএর মতো ওই অত সুসংগঠিত নয়, একেবারে এটাকে বলে প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ। অত নিউক্লিওটাইড, বেস পেয়ার এত সব কিছু থাকে না, খুব সাধারণ টাইপের ডিএনএ। আর এইটা হচ্ছে প্লাজমিড, যেটা ব্যাকটেরিয়ার যৌন জননের ক্ষেত্রে সাহায্য করে। ব্যাকটেরিয়া কিন্তু অন্তরেণু বা এন্ডোস্পোরের মাধ্যমেও তার অযৌন জনন সম্পন্ন করে। ব্যাকটেরিয়ার দেহের ক্ষেত্রে আমরা পরে আসবো বটে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা বলে রাখি যে এর যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর কোন কোষের ক্ষেত্রে দেখা যায়? আমরা জানি উদ্ভিদ আর প্রাণীর মধ্যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? আমরা জানি সেলুলোজ দিয়ে তৈরি। কিন্তু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বা সেল ওয়াল কিন্তু কখনোই কিন্তু ওই সেলুলোজ দিয়ে তৈরি নয়, বরং তৈরি হচ্ছে, অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা পরীক্ষার জন্য, পেপটাইডোগ্লাইক্যান বা মিউকোপলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড এবং পেপটাইডোগ্লাইক্যান দিয়ে তৈরি হয় এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যেহেতু থাকে, আমরা জানি এই ব্যাকটেরিয়াকে উদ্ভিদের সাথেও তুলনা করা যেতে পারে বা উদ্ভিদ রূপেও গণ্য করা হয়। সুতরাং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ প্রাচীরও আছে,
কোষ পর্দাও আছে। সর্বোপরি ব্যাকটেরিয়া কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাই তারা কিন্তু স্বভোজী, কারণ তাদের দেহে এই যে সবুজ বর্ণের দেখিয়েছি অর্থাৎ ক্লোরোফিল থাকে, তাদের বলে ব্যাকটেরিয় ক্লোরোফিল। রোডোস্পাইরিলাম, ব্যাকটেরিওভিরিডিন এদের ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও আমরা এর ডিটেল স্ট্রাকচারে পরে আসছি। আমি তলার দিকের একটা স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এটা নীলাভ সবুজ শৈবাল বা যেটাকে আমরা বলতে পারি ব্লু গ্রিন অ্যালগি। নীলাভ শৈবালের ক্ষেত্রে দেখো স্ট্রাকচারটা মইয়ের মতো বা ল্যাডারের মতো, তার মধ্যেও কিছু প্রিমিটিভ স্ট্রাকচার আছে। এবং সর্বোপরি মনেরার ক্ষেত্রে যেটা দেখা যায় যে অপর্দাবৃত্ত অর্থাৎ পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু দেখা যায় না। মনেরার যে প্রাণীরা থাকে, মনেরার ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা বলতে পারি না যে তাদের ক্ষেত্রে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু বর্তমান, অর্থাৎ তাদের ক্ষেত্রে খুব প্রিমিটিভ টাইপ, খুব সিম্পলিফাইড অর্গান আমরা দেখতে পাই। সুতরাং যদি তোমাদের মনেরার বৈশিষ্ট্য বলে, তাহলে আমরা বেসিক্যালি কি বলবো, এরা স্বভোজী হতে পারে, এরা স্যাপ্রোবিক হতে পারে, এরা প্যারাসাইটিক হতে পারে, কারণ আমরা জানি ব্যাকটেরিয়া হোস্ট বডির মধ্যে বা পোষক দেহের মধ্যে বসবাস করতে সক্ষম। কেমো অটোট্রপিক হতে পারে, ফটোট্রপিক হতে পারে, সিম্বায়োটিক হতে পারে। এবং কোষ তো আণবিক্ষণিক, অবশ্যই মাইক্রোবস এরা। এবং আমি আগেই বলেছি, খুব ইম্পর্টেন্ট, দরকার হলে তোমাদের কাছে যদি বই কিনে থাকো তাহলে তোমরা দাগ দিয়ে রাখবে, আর না হলে খাতায় অবশ্যই লিখে রাখবে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বা মনেরার কোষ প্রাচীর সাধারণত, বিশেষত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বলবে পেপটাইডোগ্লাইক্যান। আমি দরকার হলে লিখে দিচ্ছি বানানটা, পেপটাইডোগ্লাইক্যান, পেপটাইডোগ্লাইক্যান বা মিউকোপলিস্যাকারাইড দ্বারা তৈরি হয়। এই পেপটাইডোগ্লাইক্যান বা মিউকোপলিস্যাকারাইড দ্বারা তৈরি হয় বলেই এর কোষ প্রাচীর অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। এবং সেখানে আমরা পরবর্তীকালে দেখবো যে কেমিক্যাল অ্যানালাইসিস করলে এগুলোই নিট বা এইসব কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন এবং এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এইগুলো দিয়ে কিন্তু এই পেপটাইডোগ্লাইক্যান তৈরি হয়। সেগুলো আমরা ডিটেলসে পরবর্তীকালে পড়বো। এতে নিউক্লিয়ার পাওয়া যায়, অর্থাৎ যাদের ক্ষেত্রে ডিএনএ আবরণবিহীন, কোষের সাইটোপ্লাজমে কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে, তাদেরকেই কিন্তু আমরা বলি নিউক্লিয়ার। আমি প্রথমেই বলেছি প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস দ্যাট প্রেজেন্ট ইন প্রোক্যারিওটিক সেলস, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের মধ্যে অবস্থিত একেবারে আদিমতম নিউক্লিয়াসের অংশটাই হচ্ছে নিউক্লিয়েট। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা কি না, এদের ক্ষেত্রে দেখো ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবো ওপর দিকে একটা ফ্লাজেলার মতো ভিপ লাইক স্ট্রাকচার আছে, এটাকে ফ্লাজেলাম বলতেই পারি। এবং এটা এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। সাধারণত আমরা দেখবো যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অজল জনন প্রক্রিয়াও দেখা যায়, কিন্তু গ্যামেট সৃষ্টি হয় না। দে নট প্রডিউস গ্যামেট, দে মেনলি রিপ্রোডিউস থ্রু এন্ডোস্পোর ইন আসেক্সুয়াল মোড। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, যৌন জনন দেখা যায়। সেখানে আমরা দেখবো ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, এইগুলো দেখবো আমরা। এর পরের যে পার্টটায় চলে আসছে সেটা হচ্ছে প্রোটিস্টা। দেখো এইটা হচ্ছে প্রোটিস্টা। এই যে ছবিটা আছে তোমাদের অতি পরিচিত ক্লামাইডোমোনাসের ছবি, আর তলার ছবিটা তো তোমরা বুঝতেই পারছো অ্যামিবার ছবি। অ্যামিবা তোমরা জানো ইরেগুলার শেপ স্ট্রাকচার, এবং মাঝখানে দেখো একটা নিউক্লিয়াস আছে, এরও কিন্তু একটা নিউক্লিয়াস মাঝখানে আছে। মনে রাখতে হবে, একটু আগে বলেছি মনেরা আর প্রোটিস্টার মধ্যে যে মেন ডিফারেন্স সেটা কি না, এর ক্ষেত্রে প্রোক্যারিওটিক নিউক্লিয়াস, এর ক্ষেত্রে হচ্ছে ইউক্যারিওটিক নিউক্লিয়াস। দেখো আদর্শ নিউক্লিয়াস দেখা যাচ্ছে, নিউক্লিয় পর্দা ঘেরা বা নিউক্লিওলাস, তারপর ধরো নিউক্লিওপ্লাজমা বা নিউক্লিয়ার রেটিকিউলাম বা ক্রোমাটিন জালিকা, এইগুলো কিন্তু থাকে। বাট এটা কিন্তু যেহেতু লোয়ার গ্রুপ অফ লিভিং অর্গানিজম, তাই নিউক্লিয়াসটা অত উন্নত নয়। এবং এদের ক্ষেত্রে আরও একটা বৈশিষ্ট্য দেখা যায়, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু দেখা যায়, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা জানি এগুলো ইউনিট মেমব্রেন হিসাবে দেখানো হয়। সুতরাং আমরা এগুলো বলতেই পারি যে প্রোটিস্টার ক্ষেত্রে যেটা একটা বিশাল বড়, দেখো বাইকটা দেখেছেন একটা বিশাল বড় স্যাক লাইক স্ট্রাকচার, তো প্রচুর প্রোটিস্টার। এর মধ্যে তো মানে প্রোটিস্টার যদি উদাহরণ দেওয়া যায় তাহলে শেষ করা যাবে না। প্যারামেশিয়াম পড়ে যাবে, জাইনোফ্লাজেলেটস পড়ে যাবে, স্লাইম মোল্ড পড়ে যাবে, তারপর তোমার ট্রাইপ্যানোসোমা পড়ে যাবে, ক্লামাইডোমোনাস পড়ে যাবে, ভলভক্স পড়ে যাবে, তারপর ধরো সার্কোডিনস, তারপর সিলিয়েটস গ্রুপ যারা আছে সিলিয়েটা গ্রুপের সবাই পড়ে যাবে। অ্যামিবা বলো, প্লাজমোডিয়াম বলো, সবাই এন্টামিবা বলো, সবাই প্রোটিস্টার মধ্যে। অর্থাৎ বেশিরভাগ মাইক্রোবস যারা কিনা প্রোক্যারিওটিক কোষযুক্ত নয়, দোজ আর নট বিয়ারিং প্রোক্যারিওটিক নিউক্লিয়াস,
দে ইনক্লুড ইন প্রোটিস্টিয়ান গ্রুপ। আবার ফটোসিনথেটিক প্রোটিস্টিয়ান গ্রুপ আছে, এই যে ক্ল্যামাইডোমোনাস সালোক সংশ্লেষ করতে পারে, অর্থাৎ এরা স্বভোজী, অর্থাৎ তোমরা বলতে পারো এটাকে ইট ডিলস অটোট্রপিক নিউট্রিশন। আবার অ্যামিবার ক্ষেত্রে কিন্তু তা নয়, এর ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়ার মতোই পরজীবী অর্থাৎ প্যারাসাইটিক নেচার কিন্তু দেখা যায়, অর্থাৎ অ্যামিবা বলো, এন্টামিবা, হিস্টোলাইটিকা বলো, এরা কিন্তু পোষকদের মধ্যে বাস করতে পারে। আবার ধরো এই অ্যামিবা বলবো না, বরং বলবো এন্টামিবা, হিস্টোলাইটিকা পোষকদের মধ্যে বসবাস করে। অ্যামিবা তো স্বাধীনভাবে সঞ্চালনশীল এককোষী ইউক্যারিওটিক প্রাণী। তো যাই হোক, আমরা বলতে পারি এদের মধ্যে তাহলে সব ধরনের পুষ্টি দেখা যায়, হলোজৈব পুষ্টি দেখা যায়, অর্থাৎ প্রাণীজ পুষ্টি দেখা যায়। এবং এদের ক্ষেত্রেই ভাগ করা যায় ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন। আমরা জানি আণুবীক্ষণিক উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন আর আণুবীক্ষণিক প্রাণীকে বলা হয় জুপ্ল্যাঙ্কটন। এরপরে আমরা এর ক্ষেত্রে আরও একটা উদাহরণ দেখতে পারি, যদি আমি সেটা আঁকিনি, সেটা আমি এঁকে দিচ্ছি দরকার হলে। এই প্রাণীটাকে দেখলেও তোমরা চিনতে পারবে এটা কি, এটা হচ্ছে ইউগ্লিনয়েডস, ইউগ্লিনোফাইটার মধ্যে অন্তর্গত ইউগ্লিনা নামক এককোষী প্রাণীদের ক্ষেত্রে হলোজৈব পুষ্টি দেখা যায়। এদের কিন্তু ডিএনএটা একটু প্রোক্যারিওটদের ক্ষেত্রে কিন্তু হাই লেভেলের, এদের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন দেখা যায়। আমরা মাধ্যমিকে পড়ে এসেছি ডিএনএর যে মানে ক্রোমোজোমের মধ্যে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন আছে, এবং ডিএনএর যে নিউক্লিওজোম মডেল, সলিনয়েড মডেলের ক্ষেত্রে আমরা দেখেছি হিস্টোন বা নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি হয়, এবং এক্ষেত্রে পর্দা ঘেরা কোষ সংখ্যা উপস্থিত। যেমন এর ক্ষেত্রে ফ্লাজেলা হয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এর ক্ষেত্রে কিন্তু ডাবল স্ট্র্যান্ডেডও হতে পারে। সুতরাং আবার এদের ক্ষেত্রে যৌন এবং অযৌন জনন দুটোই দেখা যায়। মাইক্রোটিউবুল দেখা যায়, অনুনালিকা দেখা যায়, অনুনালিকা টিউবিউলিন দিয়ে তৈরি হয়। ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টিড আছে। এইগুলো আমরা দেখলাম। এইবার চলে আসছে আমাদের এই গ্রুপটা, ফাঞ্জাই বা ফাঙ্গাস। এই ফাঙ্গাস কিন্তু দেখো ওপরের দিকে রাখা হয়েছে, ইন্টারমিডিয়েট ইন বিটুইন প্লান্টিয়া অ্যান্ড অ্যানিমেলিয়া। ফাঙ্গাসের ক্ষেত্রে পিকিউলিয়ার কিছু স্ট্রাকচার থাকে, বাট দে আর মাচ মোর ডেভেলপড than of Monera and Protista. That's why they situated in the higher level of Protista or Monera. Monera এবং Protista থেকে কিন্তু আরো উচ্চ লেভেলে বসানো হয়েছে ফাঞ্জাই বা ফাঙ্গিকে, অর্থাৎ ছত্রাককে। ছত্রাক দেখো, এটা বুঝতেই পারছো, ব্যাঙের ছাতা দেখানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতার মতো মাথার দিকটা এরকম আছে, পিলিয়াস টাইপ এগুলো আছে, হ্যাঁ। এবং এইখানে ফ্রুট বডিও দেখবো আমরা, বেসিডিও কার্ভ বা ছত্রাকের ক্ষেত্রে পড়বো। বেসিডিওমাইসিটিস গ্রুপের ক্ষেত্রে আছে বেসিডিও কার্ভ হচ্ছে ফ্রুট বডি। অ্যাসকোমাইসিটিসের ক্ষেত্রে, অ্যাসকোমাইসিটিস যে ছত্রাকের গ্রুপ আছে তার ক্ষেত্রে অ্যাসকো কার্ভ দেখবো। আবার আমরা নাম শুনেছি পেনিসিলিয়াম নোটেটাম, আমাদের অতি পরিচিত ছত্রাক, যার থেকে পেনিসিলিন তৈরি করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং, সেটাও কিন্তু এই ছত্রাকের মধ্যেই পড়ছে। তাহলে ছত্রাকের ক্ষেত্রে কি এমন আলাদা আছে যে তাকে হোয়াইটেকার মশাই একটা আলাদা গ্রুপে প্রবর্তন করে প্রতিপন্ন করবে? এখানে ব্যাপার হচ্ছে, দেখো তলার দিকে স্পেশাল ক্যারেক্টার তোমরা লিখে রাখবে, মাইসেলিয়াম এবং হাইফি। মাইসেলিয়াম এই যে এইগুলো হচ্ছে মেনলি হচ্ছে হাইফি, আর এইগুলোকে একসাথে কি বলা হয়? মাইসেলিয়াম। প্রকৃতপক্ষে গাছের যেমন শিকড় বাকড় থাকে, তেমন ছত্রাক তো মেনলি মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে, অর্থাৎ স্যাপ্রোফাইটিক নিউট্রিশন ডিল করে। সেই জন্য আমরা বলতে পারি ছত্রাকের ক্ষেত্রে যে তলার দিকে যেগুলো দেখো নিউক্লিয়েটেড সূত্রাকার অংশ, সেই সূত্রাকার বা অনুসূত্রাকার অংশকে কি বলা হয়? হাইফি বলা হয়। এইবার এই যে হাইফির কথা আমরা বললাম, এই হাইফির ক্ষেত্রে কিন্তু অনেকগুলি হাইফি যখন একসাথে সংঘবদ্ধ হচ্ছে, তখন কিন্তু আমরা তাকে বলছি মাইসেলিয়াম। তাহলে মাইসেলিয়াম দেখা যায় কিন্তু ছত্রাক গ্রুপের ক্ষেত্রে, ওয়ান অ্যান্ড অনলি গ্রুপ ওয়্যার মাইসেলিয়াম আর হাইফিজ আর ফাউন্ড। তাহলে আমরা আবার ওপর দিকে দেখবো যেরকম একটা দণ্ডাকার অংশ উঠে গেছে, সেই দণ্ডাকার অংশটার নাম কি? এই দণ্ডাকার অংশটার নাম হচ্ছে স্টাইপ, অর্থাৎ এই অংশটার নাম হচ্ছে স্টাইপ। ওপর দিকে পিলিয়াস আছে বা ব্যাঙের ছাতার একবারে উপরের দিকের অংশ তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই ছত্রাকের মধ্যে আমরা যখন ডিটেলসে যাব, তখন আমরা দেখতে পাবো যে এর মধ্যে অ্যানুলার রিং আছে, এই জিনিসগুলো আছে। সবচেয়ে বড় পয়েন্ট যেটা উচ্চ মাধ্যমিকে বহুবার দিয়েছে ক্লাস 11-এর পরীক্ষায়, দেখো আমি প্রথমেই বললাম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়া হচ্ছে উদ্ভিদের সাথে গণ্য করা হচ্ছে। ব্যাকটেরিয়া উদ্ভিদের সাথে গণ্য করা হচ্ছে কারণ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীরটা শুধু উদ্ভিদের সাথে আলাদা কম্পোনেন্ট ওয়াইজ, কারণ উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত, আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটাইডোগ্লাইকেন বা মিউকোপলিস্যাকারাইড দ্বারা তৈরি হচ্ছে। প্রোটিস্টার ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি কোষ প্রাচীরটা কিন্তু ওইভাবে পেপটাইডোগ্লাইকেন বা মিউকোপলিস্যাকারাইড দিয়ে কিন্তু তৈরি নয়।
সুতরাং আমরা এক্ষেত্রে বলতে পারি এটা ডিফার করলো। আবার ধরো আমরা বলতে পারি যেমন অ্যামিবার ক্ষেত্রে, প্রাণীকুলের ক্ষেত্রে আমরা জানি কোষ প্রাচীর থাকে না, কোষ পর্দা থাকে। সুতরাং সেখানেও আমরা দেখতে পারবো যে কোষ পর্দা অর্থাৎ ল্যামিনার মেমব্রেন যেটা থাকে সেটা প্রোটিন লিপিড দিয়ে তৈরি হতে পারে। কিন্তু সবচেয়ে যেটা বড় ব্যাপার, ফানজাইয়ের ক্ষেত্রে এর যে কোষ প্রাচীর থাকে সেটা অবশ্যই লিখে রাখবে কোষ প্রাচীর বা সেল ওয়াল, কোষ প্রাচীর কাইটিন, কয়াকার হর্ষই টয়সী দন্তের ন, কাইটিন নির্মিত। এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। অর্থাৎ ফাঙ্গাল সেল ওয়াল ইজ মেড আপ অফ কাইটিন। কাইটিন, CHITIN, CHITIN, কাইটিন বা চাইটিন অনেকে বলে, কিন্তু এটা হচ্ছে কাইটিন দ্বারা নির্মিত হয় এই ছত্রাকের কোষ প্রাচীর। দেখবে বইতে মোটা মোটা অক্ষর করে লেখা থাকবেই, কারণ পরীক্ষায় আসে এটা। আর কি, আর হচ্ছে কোষের প্রোটোপ্লাজমে দুটো আবরক দ্বারা পরিবৃত থাকে এবং সঞ্চিত খাদ্যবস্তু এদের ক্ষেত্রে কি না গ্লাইকোজেন, যেটাকে প্রাণীজ শ্বেতসার বলা, দেখেছো এর সাথে প্রাণীর লিঙ্ক পাওয়া যাচ্ছে। আবার দেখো এ কিন্তু মৃতজীবী এবং পরভোজী বা পরজীবী, এদের দেহে কিন্তু ক্লোরোফিল থাকে না, এটা ডিভয়েড অফ ক্লোরোফিল। তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তারা গাছের গোড়ায় বা গোবর বা পচা মৃত জৈব বস্তুর ওপর থেকে পুষ্টি সংগ্রহ করে। এই জন্য এরা মৃতজীবীয় পুষ্টি সম্পন্ন করে বলে মৃতজীবী বলা হয় এদের। সুতরাং ছত্রাকের ক্ষেত্রে আমরা দেখলাম পুষ্টিগতভাবেও ফারাক দেখা যাচ্ছে, সবুজই কিন্তু নয়। ক্লামাইডোমোনাস কিন্তু প্রোটিস্টার মতো হয়েও সবুজ হয়ে আছে, কারণ ক্লোরোফিল আছে, কিন্তু এরা কিন্তু কমপ্লিটলি ডিভাইড অফ ক্লোরোফিল, অর্থাৎ ক্লোরোফিল ছত্রাকের দিয়ে থাকবে না। তাহলে এটাকে কখনোই উদ্ভিদের সাথে তুলনা করা যাবে না। আবার প্রাণীদের মতো এদের গ্লাইকোজেন দানা বা ফ্যাট এইগুলো কিন্তু সঞ্চিত খাদ্যবস্তু বা স্টোরড ফুড মেটেরিয়ালস হিসেবে থাকছে, সুতরাং এটাকে আবার প্রাণীর সাথে তুলনা করা যাচ্ছে। আবার এরা কিন্তু মৃতজীবী পুষ্টি সম্পন্ন করছে। প্রাণী তো আর মৃতজীবী পুষ্টি ওইভাবে সম্পন্ন করে না, করে বেশ কিছু ইনসেক্টস আছে যারা সম্পন্ন করে, আমরা জানি মাইক্রোবস আছে সম্পন্ন করে, কিন্তু আরও বেশ কিছু আছে ব্যাপার। যেমন ধরো কোষ প্রাচীর বললাম, কোষ প্রাচীর কিন্তু কাইটিন দ্বারা নির্মিত, প্রাণীদের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর নেই। সুতরাং আমি এটাকে না প্রাণী না উদ্ভিদ বলতে পারি, সেই জন্য মাঝামাঝি রাখা আছে। দ্যাটস ওয়াই ইট প্লেসড ইন বিটুইন প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া গ্রুপ। আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে ক্লোরোফিলবিহীন রেণু উৎপাদনকারী এককোষী বা বহুকোষী বহু নিউক্লিয়াস বিশিষ্ট ইউক্যারিওটিক জীব এরা। এবং আমরা দেখলাম কী কী ধরনের স্ট্রাকচার থাকে, মাইসিলিয়াম, হাইফি, এইগুলো থাকে। এরপরে চলে আসছি প্লান্টি। নতুন করে কিচ্ছু বলার নেই গাছের সম্পর্কে। আমি তলার দিকে একটা ছোট্ট আঁকা দেখিয়ে রেখেছি বটে, এই আঁকাটা তোমরা আমি জানি না জানো কি না, এটা হচ্ছে ব্রায়োফাইটা গ্রুপে রিক্সিয়া মসের মধ্যে পড়ে, থ্যালাস টাইপের দেহ, সমাঙ্গ দেহ হয়। হ্যাঁ, এরা কিন্তু প্ল্যান্টির মধ্যে পড়লেও এরা কিন্তু কি ব্রায়োফাইটা গ্রুপ। তাছাড়া শৈবাল আছে, অ্যালগি আছে। অ্যালগি একটা সম্পূর্ণ ডিফারেন্ট গ্রুপ, যেমন আমরা বলি ক্লামাইডোমোনাস, বা আমরা আরও দেখবো ইউগ্লিনোফাইটার মধ্যে দেখবো শৈবাল, ফটোসিনথেটিক অ্যালগি যেগুলো আছে সেগুলোকে আলাদা করতে পারবো। প্ল্যান্টির মধ্যে আমরা আবার জানি অনেক ভাগ আছে, গুপ্তবীজি, ব্যক্তবীজি, মানে জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এগুলো আছে। জিমনোস্পার্ম হচ্ছে তোমার ব্যক্তবীজি, অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে গুপ্তবীজি। প্ল্যান্টির ক্ষেত্রে আমরা জানি এদের ক্ষেত্রে ক্লোরোফিল মাস্ট, কারণ এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে এবং এরা হচ্ছে স্বভোজী, অর্থাৎ এরা হচ্ছে ফটোসিনথেটিক, কারণ এদের ক্লোরোফিল থাকবে। কোথায় ক্লোরোফিল থাকে না পাতায় ক্লোরোফিল থাকে। আর কি, আর আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এই যে প্লান্টির ক্ষেত্রে যেহেতু ক্লোরোফিল থাকে তাই তারা স্বভোজী এবং এরা অবশ্যই মাল্টিসেলুলার, বহুকোষী, ইউক্যারিওটিক, অনির্ধারিত বৃদ্ধি সম্পন্ন। এদের মধ্যে ভাগ আছে, যেমন আছে ট্রেইডোফাইটা আছে, ব্রায়োফাইটা দেখিয়েছি। ট্রেইডোফাইটা হচ্ছে ফান গাছ। আবার ধরো ব্যক্তবীজি আছে, গুপ্তবীজি আছে, এগুলো আছে। এদের দিয়ে টিস্যু সিস্টেম আছে, ভাস্কুলার বান্ডেল আছে বা নালিকা বান্ডেল আছে। আমরা জানি জটিল স্থায়ী কলা, সরল স্থায়ী কলা, এই জিনিসগুলো আছে। এরা কিন্তু প্রডিউসার, এরা কিন্তু আমাদের এনভায়রনমেন্টে উৎপাদক হিসেবে কাজ করে, অর্থাৎ যাবতীয় খাদ্য উৎপাদনের ভার কিন্তু এরা গ্রহণ করেছে। আর কি আমরা বলতে পারি না খাদ্য সংশ্লেষে সক্ষম হওয়া এরা উৎপাদক, এবং স্থলজ জলজ বিভিন্ন কিনারায় এদের জমতে মানে হতে দেখা যায়। এরা মেনলি মাটি থেকে খনিজ লবণ মিশ্রিত জল শোষণ করে পুষ্টি সম্পন্ন করে এবং বৈশ্বিক জল শোষণ করে, এটাও আমরা জানি। এর পরের যে পার্ট সেটা আমাদের অতি পরিচিত, অর্থাৎ আমরা যার মধ্যে বিলং করছি সেটা হচ্ছে অ্যানিমেলিয়ার মধ্যে চলে আসি। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে আমরা কি দেখবো? অ্যানিমেলিয়ার ক্ষেত্রে দেখো আমি একটা দিকে দেখিয়েছি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, আর একটা দিকে দেখিয়েছি মেরুদণ্ডী প্রাণী। তোমরা যদি ভালো করে দেখো ওপরের প্রাণীটাকে কি চিনতে পারছো কেউ? ওপরের প্রাণীটা কি বলো দেখি?
ওপরের প্রাণীটা হচ্ছে পরিফেরা গ্রুপের মধ্যে পড়ছে, অর্থাৎ স্পঞ্জের ক্ষেত্রে পড়ছে। আমরা বলতে পারি এই স্পঞ্জ বা পরিফেরা কিন্তু কার মধ্যে পড়ছে, এটা হচ্ছে অমেরুদণ্ডী বা ইনভার্টিব্রেটের মধ্যে পড়ছে। আবার নিচের দিকে দেখো আমি মাছের ছবি এঁকেছি। মাছ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ড আছে, ভার্টিব্রাল কর্ড বা নোটোকর্ড আছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি এটা ভার্টিব্রাটা। পরবর্তীকালে ক্লাসিফিকেশনে ক্লাস 9-এ পড়েছে, আমিও পড়াবো এই চ্যাপ্টারে। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পড়ছে মাছ, তাহলে ওদিকে আমরা দেখলাম অমেরুদণ্ডী প্রাণী, নিচে দেখলাম মেরুদণ্ডী প্রাণী। এই অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডীদের কি কি বৈশিষ্ট্য থাকবে তোমরা জানো। এরা কিন্তু কখনোই স্বভোজী হবে কি, কখনোই নয়। এক্সেপশন আছে, কিন্তু কখনোই এরা স্বভোজী নয়, এরা পরভোজী, অর্থাৎ পরের ওপর নির্ভরশীল হয়ে নিজের জীবন ধারণ করে তথা খাদ্য সংগ্রহ করে। এবং দেহের একটা নির্দিষ্ট গঠন আছে, একটা শেপ আছে, সাইজ আছে, এবং এদের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু আছে, সেল আছে, সেল অর্গানেলিস আছে, উদ্দীপনায় সাড়া দেয়। এদের কেন্দ্রীয় বড় ব্যাকল না থাকলেও ছোট ছোট ব্যাকল থাকে। আমরা জানি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে যা কোষ বিভাজনে সাহায্য করে। জনন কিন্তু যৌন প্রকৃতির, অর্থাৎ সেক্সুয়ালি রিপ্রোডিউস করে। যদিও পরিফেরার ক্ষেত্রে কিন্তু আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশনও পাবো, কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই স্পঞ্জ বা এদের ক্ষেত্রে, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে যৌন জনন কিন্তু থাকবে, অর্থাৎ গ্যামেট প্রোডাকশন হবে এবং অলজৈব পুষ্টি সম্পন্ন করবে। তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম যে এদের কাদের কীরকম বৈশিষ্ট্য এবং কাদের কি বৈচিত্র্য আছে। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে মেনলি মোনেরাটাকে নিয়ে হাইলাইট করব। আমরা যেটা তাহলে এখন পড়ে নিলাম কি, জীবজগতের সার্বিক শ্রেণীবিন্যাস। এরপরে আমরা ওই যে তোমার যেটা ব্যাকটেরিয়া দেওয়া আছে সেই ব্যাকটেরিয়ার মধ্যে পড়বো, ব্যাকটেরিয়ার মধ্যে কী কী থাকে না থাকে সেই জিনিসগুলো জেনে নেব। এবং কিছু প্রশ্নও বলে রাখছি, যেমন বলে রাখছি ব্যাকটেরিয়াকে উদ্ভিদের সাথে গণ্য করার কারণ কি, বা ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয় কেন, why bacteria are considered as plant। তারপর ধরো আর একটা প্রশ্ন বলা যেতে পারে যে ব্যাকটেরিয়াকে প্রাচীনতম জীব বলা হয় কেন, why bacteria considered most primitive। দেখো নিউক্লিয়েড আছে এবং ডিএনএ রাইবোজোম হচ্ছে মানে প্রাচীন, অর্থাৎ প্রাচীন বলতে এখানে প্রোক্যারিওটিক যে রাইবোজোম থাকে 70S প্রকৃতি, সেটা আমরা জানি। ব্যাকটেরিয়ার বেশ কিছু উদ্ভিদ বৈশিষ্ট্য থাকে যে তার জন্য ব্যাকটেরিয়াকে উদ্ভিদ হিসাবে গণ্য করা হয়। প্রোক্যারিওটিক কেন বলা হয়, প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্যগুলোকে বলতে হবে। এছাড়াও ব্যাকটেরিয়া থেকে বেশ কিছু সহজতম কোয়েশ্চেন আসে, যেমন আমি এক এক করে বলছি এবং এখানে দাগও দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। মেসোজোম কি, এইটা হচ্ছে মেসোজোম। দেখো এই মেসোজোমটা হচ্ছে ঠিক এই জায়গাটাকে বলা হচ্ছে মেসোজোম। আমি জাস্ট লেবেলিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, তারপর আমি পরে ডিটেলসে যাব। এইটা দেখো মেসোজোম, এই যে ফুলের মতো যে অংশটা হয়ে আছে আমি আরও পয়েন্ট আউট করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। দেখে নাও, এইটা হচ্ছে মেসোজোম, এই জায়গাটা যেটা হয়ে আছে এই জায়গাটা মেসোজোম। এই যে এটা হচ্ছে বাইরে কোষ প্রাচীর বা সেল ওয়াল, যেটা পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি হচ্ছে। তারপরে ঠিক এই জায়গাটা যেটা কোষ পর্দা আস্তে আস্তে ভাঁজ খেয়ে হয়েছে, এটাকে কন্ড্রিয়য়েডও বলা হয় মেসোজোম। এটা শ্বসনে সাহায্য করে, ইট হেল্পস ইন রেসপিরেশন। এছাড়া এইটা আমি বলে দিয়েছি হচ্ছে তোমার সার্কুলার ডিএনএ বা চক্রাকার নগ্ন ডিএনএ। আর এইটা হচ্ছে এইটা হচ্ছে প্লাজমিড, আর এইটা হচ্ছে তোমার বেসিক্যালি নিউক্লিয়ার। এটাকে প্লাজমিড বা সার্কুলার ডিএনএ বলা হয়, যেহেতু সার্কুলার দেখতে তাই চক্রাকার ডিএনএ বলা হয়। ঠিকই বলেছি, চক্রাকার নগ্ন ডিএনএ। আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে সঞ্চিত বস্তু আছে, সবুজ বর্ণ দিয়ে বলা আছে, এটা হচ্ছে ব্যাকটেরিওক্লোরোফিল। এখানে ফ্লাজেলাম আছে, অর্থাৎ ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। এবার দেখো সাইডে প্রচুর ছোট ছোট নোয়া দেখানো আছে। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে সিলিয়েটেড অর্গান। এর মধ্যে সিলিয়েটেড স্ট্রাকচারগুলোর মধ্যে আছে পিলি, যা পিলিন প্রোটিন দিয়ে তৈরি, এবং ফিমব্রিন প্রোটিন দিয়ে তৈরি। এইগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় অ্যাঙ্কারিংয়ে সাহায্য করে, জোটবদ্ধ দুটো ব্যাকটেরিয়ার সাথে ট্রান্সডাকশনে হেল্প করে। এছাড়াও বেশ কিছু স্ট্রাকচার তোমাদের পড়ে রাখতে হবে, যেমন ধরো ক্যাপসুল কি, ফ্লাজেলা কী ধরনের হয়, কী ধরনের ফ্লাজেলা দেখা যায়, স্ট্রাকচারাল ফ্লাজেলা, এই জিনিসগুলো আমরা কিন্তু ব্যাকটেরিয়ার দেহ থেকে পাবো। তাহলে লিখে রাখবে মেসোজোম কি, মেসোজোমের কাজ কি, এটাকে কন্ড্রিয়য়েড বলা হয়। এছাড়া লিখে রাখবে কোষ প্রাচীর কি উপাদান দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি উপাদান দিয়ে তৈরি। এছাড়া লিখে রাখতে পারো হচ্ছে ব্যাকটেরিয়ার রাইবোজোমটি কি প্রকৃতির, পিলি বা ফিমব্রি কি, ব্যাকটেরিয়ার দেহে অবস্থিত সঞ্চিত খাদ্যবস্তুগুলি কি কি, দেখবে সেখানে শ্বেতসার,
প্রোটিন, লিপিড, এগুলো মেটাক্রমিক গ্র্যানিউলস, এগুলো আছে ভলিউটিন বা ফসফেট দানা, এগুলো আছে রিজার্ভ ফুড মেটেরিয়ালস হিসাবে। প্লাজমিড কি এটা লিখে রাখবে, নিউক্লিয়েট কি এটাও লিখে রাখবে। সুতরাং ব্যাকটেরিয়ার দেহ থেকে এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন আসতেই পারে। আমরা ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটাকে আরও ডিটেল স্টাডি করব, সেক্ষেত্রে তোমাদের ব্যাকটেরিয়ার স্ট্রাকচার সেইভাবে আসবে না পরীক্ষায়, তবু তোমাদের ছোট ছোট কোয়েশ্চেন হিসাবে জেনে রাখা উচিত। পরের এপিসোডে আমরা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের ডিটেলসটা স্টাডি করব এবং ব্যাকটেরিয়ার বিভিন্ন ক্লাসিফিকেশনও পড়ব।